শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন এবং ছোট ভাই আমাদের সকলের পরম শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান, মাননীয় চেয়ারম্যান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আর মাত্র একদিন বাকি, 30শে মে ঐতিহ্যবাহী গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত রফিকুদ্দিন আহমদ এবং বায়ুয়াল সিদ্দিক পরিষদের আজকের এই পরিচিতি সভা এবং আমাদের এই জেলা আইনজীবীতে যারা নতুন যোগদান করেছেন তাদেরকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া এই সভায় আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আপনাদের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন গাজীপুরের আইনজীবীদের যিনি অভিভাবক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এইবারের সাধারণ সম্পাদক, এবারের নির্বাচিত সভাপতি এবং বর্তমানে জিপি হিসাবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল সাহেব। এইমাত্র বক্তব্য রেখেছেন আমাদের গাজীপুর আইনজীবীদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব এবং এই ভারের সবচেয়ে প্রবীণ আইনজীবী, এবারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক নির্বাচিত বেশ কয়েকবারের সভাপতি, যিনি একসময় ভাষা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন আমাদের অনেকেরই জন্মের আগে, আমাদের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন হোসেন বক্তব্য রেখেছেন আমাদের এইবারের সাবেক নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অত্যন্ত দক্ষতার সহিত যিনি জেলা আইনজীবী আমাদের এই জেলা পিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মানুষ অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব। বক্তব্য রেখেছেন সাবেক সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী, আব্দুল সোহান সহ আমার বারের সম্মানিত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, যাদের উপলক্ষে আজকের এই পরিচিতি সভা রফিকুদ্দিন আহমেদ এবং বায়ুয়াল সিদ্দিক পরিষদের মনোনীত প্রার্থীবৃন্দ, আমার এই গাজীপুর বাড়ির বিজ্ঞ সিনিয়র আমার সহকর্মী আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজারো বছরের বাঙালি জাতির কাঙ্ক্ষিত মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ৭৫-এর ১৫ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৭৫-এর ৩রা নভেম্বর জেলখানায় শাহাদাত বরণকারী আমাদের জাতীয় ৪ নেতার প্রতি আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি যে ৩০ লক্ষ শহীদের প্রতি যাদের রক্তের বিনিময়ে একটি মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি এই গাজীপুর বারের জন্য একটি কালো অধ্যায় ২০০৫ সাল, যখন বিএনপি জামাত জোট রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। সারা বাংলাদেশে যে সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, এই গাজীপুর আইনজীবী সমিতি, এই গাজীপুর কোর্টও তার বাইরে ছিল না। সেই বোমা হামলায় শাহাদাত বরণকারী আমাদের 4 জন সাথী অ্যাডভোকেট আমজাদ হোসেন, আনোয়ারুল হক, গোলাম ফারুক, নুরুল হুদা সহ পরবর্তীকালে সেই আহত অবস্থায় মাখন সহ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং সেই হামলায় 10 জন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই গাজীপুর বারকে অত্যন্ত কষ্ট করে যারা গড়ে তুলেছিলেন, জনাব রেজাউল করিম, আমাদের এস আহমদ,
অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট হারিজুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পাঠান সহ যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমি তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যেহেতু সময় খুব একটা নাই, আমি শুধু আপনাদের কাছে একটু বলতে চাই যে আগামী নির্বাচনে আমরা কেন সাদা প্যানেলকে ভোট দেব। কারণ সাদা প্যানেলে যারা রয়েছেন তারা মনে প্রাণে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, যারা রয়েছেন তারা বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে কার্যক্রমগুলি করেছেন সেই কারণে আমার মনে হয় আমাদেরকে সাদা প্যানেলে ভোট দেওয়া প্রয়োজন। আজকে আমরা অনেকে জানি যে প্রত্যেকটি বার কাউন্সিলে বেনাপোল ফান্ড রয়েছে, কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে স্বাধীনতা পূর্বকালে আইনজীবীদের জন্য কোনো বেনাপোল ফান্ড ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সর্বপ্রথম 1972 সালে তার ব্যক্তিগত ফান্ড থেকে 50,000 টাকা বার কাউন্সিলকে দিয়ে বেনাপোল ফান্ড তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখন মনে হতে পারে যে মাত্র 50,000 টাকা, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন 72 সালে আমাদের দেশের বাজেট কত ছিল। আমাদের দেশের বাজেট ছিল তখন মাত্র 768 কোটি টাকা। 768 কোটি টাকা ছিল সমগ্র দেশের বাজেট। সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই আইনজীবীদের স্বার্থের কথা চিন্তা করে এককালীন 50,000 টাকা তিনি দিয়ে বেনাপোল ফান্ড তৈরি করেছিলেন। এই গাজীপুরের বারের কথা যদি বলি, গাজীপুর বার 1978 সনে প্রতিষ্ঠিত হয়েছিল। তার ঠিক 10 বছর পরে 1988 সনে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলাম। সেই দিন গাজীপুর বারে কোনো বেনাপোল ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের কোনো অ্যাকাউন্ট ছিল না, এবং বারের অ্যাকাউন্টে 1টি টাকাও ছিল না। আমার আগে যিনি সাধারণ সম্পাদক ছিলেন যারা হুমায়ুন কবির সাহেব, আমার হাতে ওনার পকেট থেকে 50টি টাকা দিয়ে বলেছিলেন এইটাই বারের ফান্ড। আমরা সেই বছরই এখানে বেনাপোল ফান্ড তৈরি করেছিলাম, প্রভিডেন্ট ফান্ড আমরা এখানে তৈরি করেছিলাম। এমনকি ত্রাণ তহবিল নামে আরেকটি তহবিল আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তাহলে এইবারে বেনাপোল ফান্ড এবং আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য যে কার্যক্রমগুলি ছিল, এটা সাদা প্যানেল থেকে নির্বাচিত হয়েই আমরা সেই কাজটি করেছিলাম। আমার স্পষ্টত মনে আছে আমাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল মাত্র 21টি। এক বছরই আমরা সেই বইয়ের সংখ্যা বাড়িয়েছিলাম। এরকম বড় লাইব্রেরিও ছিল না। ছোট্ট একটা রুম আমাদের ওই পাশে, যেটা এখন ম্যাজিস্ট্রেট কোর্ট, ওখানে একটি বিল্ডিং ছিল, সেখানে আমরা বসতাম। আমি একজন মানুষকে শ্রদ্ধা করতে চাই যিনি এই গাজীপুর বারে বই কেনার জন্য সর্বপ্রথম তার মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দিয়েছিলেন। তিনি আমাদের এখানে জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন জনাব আনোয়ারুল হক, যিনি পরবর্তীকালে অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হয়েছিলেন, হাইকোর্টের বিচারক হয়েছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল 1974 সাল থেকে। তিনি ল ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। তার কাছ থেকে এক বছরই আমরা প্রথমত 50,000, পরবর্তীকালে 50,000, এই 1 লক্ষ টাকা এনে আমরা এখানে বইয়ের ব্যবস্থা করেছিলাম। আমার ভাইরা বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আপনারা নিশ্চয়ই আইনজীবী মহাসমাবেশে গিয়েছিলেন। আইনজীবী মহাসমাবেশে আপনারা যাওয়ার পরে সেই দিন বার কাউন্সিলকে আজকের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার দেওয়া যে বেনাপোল ফান্ড, সেই ফান্ডে তিনি এককালীন 40 কোটি টাকা দিয়েছেন। এটা আপনারা সবাই জানেন। এই টাকাটা কিন্তু প্রত্যেকটি আইনজীবী, বাংলাদেশের যে প্রান্তে যে কোর্টে আইনজীবীরা রয়েছে, তাদের কিন্তু এই টাকা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। করোনাকালীন সময়ে যখন অর্থনৈতিক অবস্থা আমাদের অত্যন্ত নাজুক ছিল, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে এই দেশে এত পরিমাণ মানুষ মারা যাবে,
যে তাদের দাফন কাফন করার সৎকার কোনো জায়গা থাকবে না। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পৃথিবীর বুকে বাংলাদেশ একমাত্র দেশ যে তার নাগরিকদেরকে বিনামূল্যে ভ্যাকসিন সাপ্লাই করেছে। পৃথিবীর আর কোনো দেশে, আমেরিকা থেকে শুরু করে আর কোনো দেশ সরকার কিন্তু এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করে নাই। আমরা প্রথম ডোজ পেয়েছি, দ্বিতীয় ডোজ পেয়েছি, তৃতীয় ডোজ পেয়েছি, চতুর্থ ডোজের পরে পঞ্চম ডোজের দিকে আমরা অগ্রসর করতে যাচ্ছি। এই মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন সব সেক্টরের চিন্তা করার মাঝেও কিন্তু আইনজীবীদের কথাটা তিনি মনে রেখেছেন। করোনাকালীন সময়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী 138 কোটি টাকা বার কাউন্সিলকে দিয়েছেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি বারের আইনজীবীরা এই সহায়তাটুকু পেতে পারে, এই প্রণোদনাটুকু পেতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এইবারের বিজ্ঞ আইনজীবীরা প্রত্যেকে 3000 করে টাকা মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া টাকাটা কিন্তু আমরাও পেয়েছি। সুতরাং পিতার আদর্শ অনুসরণ করে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা যদি আইনজীবীদের বিল্ডিং এর কথা বলি, আমরা কোনোদিনই সত্যকে অস্বীকার করে বক্তব্য আমি রাখি না, আমরা রাখি না। নিশ্চয়ই বিএনপি ভাইরা বলবেন যে মির্জা গোলাম হাফিজ সাহেব যখন আইনমন্ত্রী ছিলেন তখন তিনি বাংলাদেশের মাত্র কয়েকটা কোর্ট বিল্ডিং করার জন্য তিনি পরিকল্পনা নিয়েছিলেন এবং নকশা করেছিলেন। সেই নকশায় কিন্তু আইনজীবীদের বসার কোনো নির্ধারিত জায়গা অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং কিন্তু সেই নকশায় ছিল না। আজকের সরকার আইনজীবীদের স্বার্থের কথা চিন্তা করে, আমি খুব বেশি পিছনে যাব না, আজকে মঙ্গলবার, গত বৃহস্পতিবার আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি গত বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায়, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ 7টি জেলায় তিনি নতুন কোর্ট বিল্ডিং উদ্বোধন করেছেন এবং সেই কোর্ট বিল্ডিংগুলিতে বার অ্যাসোসিয়েশনে বসার জন্য, আইনজীবীদের বসার জন্য জায়গাই শুধু সংরক্ষিত নয়, সেখানে ন্যায়কুঞ্জ নামে আরেকটি জিনিস সেখানে করা হয়েছে। এখন ন্যায়কুঞ্জটা কি? আমরা যারা আইনজীবী, আমাদের বসার সংকলন অনেক সময় হয় না। সেই সময় আমাদের যারা ক্লায়েন্ট, অনেক বয়স্ক ক্লায়েন্ট, অনেক নারী ক্লায়েন্ট আমাদের কাছে আসে, অনেক বাচ্চা তাদের সাথে আসে, কিন্তু তাদের বসার, একটু বিশ্রাম করার কোনো জায়গা থাকে না। আজকে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাই আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটি বারে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করতে হবে, যাতে ক্লায়েন্টও সেখানে একটু বিশ্রাম নিতে পারে। এই যে আমি 7টি বারের কথা বললাম, প্রত্যেকটি বারে এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আমরা যদি আইনের দিকে একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? এই সরকার কিন্তু আইনগুলিকে সংশোধন করে যুগোপযোগী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এনআই অ্যাক্ট, এই এনআই অ্যাক্ট কিন্তু সংশোধন করে আরো সহজলভ্য করা হয়েছে, যাতে অনর্থক কেউ কাউকে হয়রানি না করতে পারে। পরিবেশ আইনের কথা যদি বলি, বর্তমান অবস্থার সাথে, বিশ্বের সাথে মিল রেখে আমাদের পরিবেশ আইন সংশোধন হয়েছে। এই সরকারের সবচেয়ে বড় যে আরেকটি কাজ, যে কাজটি তিনি করেছেন, সেটি হলো পিতামাতার সুরক্ষা আইন, যেটি আগে পৃথিবীর অনেক দেশে কিন্তু এই পিতামাতার সুরক্ষা আইনটি ছিল না। এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কাজটি বাংলাদেশে তিনি করেছেন। ইতিমধ্যে আমি আর বক্তব্যে দীর্ঘায়িত করলাম না, এরকম অনেক আইনের সংস্কার কিন্তু হয়েছে। আমরা এখন গাজীপুরের ব্যাপারে আসতে পারি। এই গাজীপুরে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এখানে সিটি কর্পোরেশন হওয়ার পরে ম্যাজিস্ট্রিয়াল কোর্ট, আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেসিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের আইনজীবীর সংখ্যা অনেক বেশি, আমাদের ক্লায়েন্টের সংখ্যা অনেক বেশি। সেই কারণে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমাদের প্রতিপক্ষ অনেক বাইরে অনেক কথা বলে,
কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন, এবং এটা আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, যে আইন মন্ত্রণালয় ইতিমধ্যে 173 কোটি টাকা ভূমি মন্ত্রণালয়কে দিয়েছে। সেই টাকা দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির নামে দলিল ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, দলিল ইতিমধ্যে হয়ে গিয়েছে, নামজারিটাও হয়ে গিয়েছে। সুতরাং নিজস্ব জায়গায় করতে হলে তো নামজারি তো অবশ্যই লাগবে। সেই কাজটি কিন্তু বর্তমান সরকার এটা করেছে, এবং গত বছর আমাদের সচিব, বর্তমান আইন মন্ত্রণালয়ের সচিব, 1 বছর আগে তিনি কিন্তু এখানে এসেছিলেন, গোলাম সারওয়ার। তিনি এখানে এসে কিন্তু আমাদের আইনজীবী বন্ধুদের সাথে আলাপ করেছেন। সেই আলাপ করার পরে কিন্তু তিনি একটা কথা বলেছেন, এটা সম্ভবত 17 জানুয়ারি তারিখে তিনি এসেছিলেন। সেখানে তিনি বলে গিয়েছেন যে আমাদের যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি দূরীকরণ করে আমরা জুলাই অগাস্ট মাস থেকে, অর্থাৎ নেক্সট জুলাই অগাস্ট মাস থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এখানে মাঠের পাশে বেশ কিছু স্থাপনা আছে। এর কার্যক্রম যে শুরু হয়েছে তার প্রমাণ হলো ওই স্থাপনাগুলিকে সরানোর জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে, এবং এখানে 10 তলা 2টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 10 তলা এই 20 তলা বিল্ডিং কিন্তু এখানে হবে, যার বরাদ্দ ধরা হয়েছে 300 কোটি টাকা। সুতরাং এই যে কার্যক্রমগুলি আমাদের যদি সামনের দিকে নিতে হয়, তাহলে নিশ্চয়ই আমরা একমত হব যে এই সরকার একটি আইনজীবী বান্ধব সরকার। এই সরকার আইনজীবীদের কল্যাণ চায়। অতীত দিনের আমাদের যখনই কোনো দুঃসময় এসেছে, সেই সময়েও কিন্তু আইনজীবীরা আমাদের এই সাদা প্যানেল যারা নেতৃত্ব দিয়েছেন, আমি যদি 2005 সনের কথা বলি, তখন আমাদের আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি কিন্তু খবর পেয়ে চলে এসেছিলেন এখানে, এবং ঢাকাতে এই যে আমাদের আইনজীবী সাহেবরা যারা আছেন, যারা ওখানে গিয়েছেন, সবসময় কিন্তু ওনারা চেষ্টাটি করেছেন। সবসময় আইনজীবীদের পাশে আমাদের সাদা প্যানেলের লোকজন ছিল। এবং এইবারে আমি বলতে চাই, যত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, সব কিন্তু সাদা প্যানেলের হাত ধরেই হয়েছে। এবং সাদা প্যানেল এটা প্রমাণিত সত্য যে কারোর সাথে কোনো অন্যায়ের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই। তার প্রমাণ গত আমাদের যে কমিটি ছিল, সেই কমিটিতেও যারা ছিলেন তারা তো আমাদের লোকই ছিলেন, কিন্তু আমরা আমাদের এই নেতৃবৃন্দ তাদেরকে কি মাফ করেছে? তাদের বিরুদ্ধে কি মামলা হয়নি? তাদের বিরুদ্ধে কি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি? একটু বিপরীত চিত্রে যান, আমি কারো নাম বলতে চাই না। এর আগেও তো একবার হয়েছিল, তখন কি এরকম কোনো ব্যবস্থা নেওয়া গেছে? তাহলে সাদা প্যানেল আমরা কোনোদিনই অন্যায়ের পক্ষে থাকি না, এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। এই পরিষদ যা করেছিল, নিশ্চয়ই আমরা এর বিচার চাই। নিশ্চয়ই আমাদের অর্থ আমরা আমাদের ফান্ডে যথাযথভাবে ফেরত আনতে চাই। সেই জন্য নিশ্চয়ই আবার নির্লোভী কিছু মানুষের প্রয়োজন পড়বে, যারা অতীতে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে যে তারা নির্লোভ। আমাদের এই পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রফিকুদ্দিন আহমেদ, তিনি অতীত দিনে এটা প্রমাণ করতে কিন্তু সক্ষম হয়েছেন যে তিনিও ভারতের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও পিপি ছিলেন, তিনি কিন্তু এটা প্রমাণ করতে সক্ষম হচ্ছেন। বারিউল সিদ্দিক যদিও নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন না, তিনি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, বাট আমাদের প্রিন্স, আমি তার বিদেহের তার মাগফিরাত কামনা করছি, আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে সেই দায়িত্ব সংবিধানভাবেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বারিউল সিদ্দিক পেয়েছিল। তিনি সেখানে যে কাজ করেছেন, নিশ্চয়ই তা সততার সাক্ষ্য কিন্তু তিনি দিয়েছেন। এছাড়াও আমাদের সাবেক নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের সিনিয়র আইনজীবী বৃন্দ যারা রয়েছেন,
নিশ্চয়ই এই ব্যাপারে তাদের উপর অনেক কঠোর মনোভাব পোষণ করবে, এইটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। সুতরাং আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যাতে অতি সত্বর এখানে যদি আমাদের নতুন বিল্ডিং হয়, আমাদের নারী শিশু নির্যাতন দমন আদালত একটি আদালত আছে, এখানে কিন্তু আরো 2টি আদালত হবে। শুধু তাই নয়, এখানে আমাদের সেশনস কোর্ট, সেখানে আরো 5টি কোর্ট হবে। ইতিমধ্যে এই সরকারি কিন্তু লেবার কোর্ট এখানে নিয়ে এসেছে, এবং এই কোর্টগুলি বিল্ডিংগুলি যখন হবে অনায়াসে আমরা এখানে বিদ্যুৎ কোর্ট পাবো। এই যে কাজগুলি, এই কাজগুলি করার জন্য আমাদের একটু ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কোর্টগুলি হলে আমাদের লাভটা কি? আমাদের এই কোর্টগুলিতে আমাদের এই বারের সদস্যদের মধ্য থেকেই কেউ এজিপি হবে, কেউ এডিশনাল জিপি হবে, কেউ এডিশনাল পিপি হবে, কেউ এপিপি হবে। এই যে এখানে বর্তমান যা সংখ্যা আছে, এই কোর্টগুলি বৃদ্ধি পাওয়ার পরে আমার মনে হয় আমাদের এই পাবলিক প্রসিকিউটর এন্ড গভর্নমেন্ট প্লিডার এই সংখ্যা বর্তমানের চেয়ে কিন্তু ডাবল হয়ে যাবে, প্রায় 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু বাইরের থেকে কেউ এসে এই পদগুলি তারা গ্রহণ করবে না, আমাদের এই বারের বিজ্ঞ সদস্যরাই সেটা গ্রহণ করবে। সুতরাং আমাদেরও একটা মান, ইজ্জত, সম্মান বাড়ার একটা কার্যক্রম এখান থেকে শুরু হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আর আমাদের যেহেতু পরিবার একটু বড়, আমাদের অনেক বন্ধুই নমিনেশন চেয়েছিলেন, নিশ্চয়ই তারাও যোগ্য, কারণ প্রত্যেকেই তো মিনিমাম 2টা গ্রাজুয়েশন নিয়ে এখানে আইনজীবী হয়েছেন, কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী একজনকেই নমিনেশন দিতে হয়। সেই জন্য আমাদের নেতৃবৃন্দ বসে এই 1 বছরের জন্য এই প্যানেলটি দিয়েছে। এটা তো 1 বছরের জন্য, 1 বছর পরে আবার নির্বাচন হবে। সুতরাং আমি সেই জন্য অনুরোধ করব, যাদেরকে এবার নমিনেশন দেওয়া যায়নি, দয়া করে আপনি মন খারাপ না করে, বরং যে এটা আপনার একটা সবচেয়ে বড় সুযোগ যে আপনি যে আদর্শের প্রতি, দলের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, আপনার কর্মের মাধ্যমে এইটা প্রমাণ করে দিবেন যে আগামী দিনেও আপনার জন্য সেই পথটা যাতে খোলা থাকে। এই জন্য আমাদের সমর্থিত যে সমস্ত আইনজীবী বৃন্দ রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, 1 বছরের জন্য নমিনেশন পেলাম কি পেলাম না, এইটা খুব বড় কথা না। আপনার দল, আপনার প্রতিষ্ঠান এখানে জয়লাভ করেছে, এইটি বড় কথা। সেই জন্য আবারও আমি আপনার সকলের পক্ষ থেকে আগামী 30 তারিখ সকলের কাছে সাদা প্যানেলে ভোট প্রার্থনা করছি, এবং একটি জিনিস আমাদের মধ্যে যেন কম্পিটিশন না হয়, যেখানে সদস্য 11 জন, এই 11 জনকে আপনাদের ভোট দিতে হবে, এখানে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। এবং যদি এটা কোনো না কোনো সময় এটা ধরা পড়লে কিন্তু বোঝা যাবে যে আপনি শুধু নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করছেন, আপনি দলের জন্য তো নাই, এবং বারের বিজ্ঞ সদস্যদের জন্য না। 1 নম্বর হলে যে অনেক কিছু হয়ে যাবে, সবচেয়ে বড় কথা হলো এই কমিটির একজন মেম্বার থাকা। সেই জন্য আমি অনুরোধ করব, আমরা যেন সকলে A to Z আমরা ভোটগুলি কাটি, আমরা ভোটগুলি যেন একটু দিই। সকলের কাছে এই আহ্বান দেখে, যেহেতু এখানে নবীনবরণও আছে, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ মূল্যবান সহ যারা আজকে থাকার কথা ছিল, আপনি জানেন যে আমরা একবারে মে মাসে সর্বশেষ পর্যায়ে আমাদের এই সভা আজকে হচ্ছে। সামনে জাতীয় বাজেট, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, পার্লামেন্টে রয়েছেন, মন্ত্রী পরিষদে রয়েছেন, তাদের তো ঘন ঘন মিটিং হচ্ছে, বিশেষ করে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মন্ত্রণালয়ের বাজেটটা কি হবে, এগুলি সব ঠিকঠাক করার জন্য অনেকেই হয়তো আজকে উপস্থিত হতে পারেন নাই, সেটা ইচ্ছাকৃত নয়।
এটা কাজের চাপে ওনারা এখানে আসতে পারে নাই। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোজাম্মেল ভাই সহ সবাই যাদের এখানে থাকার কথা ছিল ওনারা আপনাদেরকে সালাম দিয়েছেন। দয়া করে আপনারা তাদের সালামটুকু গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও 30 তারিখ বৃহস্পতিবার সকলের কাছে পূর্ণ সাদা প্যানেলে প্রেসিডেন্ট থেকে শুরু করে লাস্ট মেম্বার পর্যন্ত সকলের কাছে ভোট কামনা করে আমি আমার কথা শেষ করার আগে আমাদের রফিকুদ্দিন আহমেদ এবং বাড়িউল সিদ্দিক পরিষদে যারা মনোনীত হয়েছেন আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এবং অনুরোধ করবো সবাই নাম বলার সাথে আমি সদস্য থেকে শুরু করবো লাস্ট মেম্বার থেকে। দয়া করে এখানে এসে সবাই একটু দাঁড়িয়ে আপনারা সকলের সাথে পরিচিত হবেন। আমি সর্বপ্রথমেই পরিচয় করে দিচ্ছি যিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে LLB পাশ করে এইবারে দীর্ঘদিন যাবৎ আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আইন পেশার পাশাপাশি যিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য প্রত্যেকটি মিছিলে মিটিংয়ে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমাদের যার বাড়ি কাপাসিয়াতে সেলিনা ইয়াসমিনকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি, যার ব্যালট নম্বর 21 আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আমি যাকে পরিচয় করিয়ে দিব তিনি কিন্তু আইনজীবী পরিবারের একজন সদস্য, কারণ তার বড় ভাই তার ভাবি আমাদের এই আইনজীবী সমিতির একজন সদস্য, এমনকি তার চাচাতো ভাইও আমাদের এই আইনজীবী সমিতির একজন সদস্য। সুশ্রমণ্ডিত জনাব মাসিদুর রহমান ভূঁইয়া, ব্যালট নম্বর 16, আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গাজীপুর বার শাখার অন্যতম সদস্য, প্রতিটি আইনজীবীদের আন্দোলনে যিনি সগৌরবে নিজের উপস্থিত শুধু নয় স্লোগান দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, শেখ নাহিদ ফারহানা, যার ব্যালট নম্বর 15, আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি সেই ছাত্র জীবন শেষ করে আইনের উপর পড়াশোনা করার পাশাপাশি এদেশের গণমানুষের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রীপুর থানার একজন সদস্য হিসাবে, এবং এইবারে যিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় জনাব নজরুল ইসলাম, ব্যালট নম্বর 13, তাকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এই গাজীপুরেরই ল কলেজের একসময় অত্যন্ত মেধাবী ছাত্র এবং আমাদের কালিয়াকোট উপজেলায় যার বাড়ি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গাজীপুর বার শাখার প্রভাবশালী সদস্য, অত্যন্ত প্রিয় মুখ জনাব তারেক আহমেদ, যার ব্যালট নম্বর 11, জনাব তারেক রহমানকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমি আবার আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি একসময় সাউথ ইস্ট ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ছাত্র, যিনি এই আইন পেশায়ও নিরলসভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তার ক্লায়েন্টদের কাছে সুনাম কুড়িয়েছেন, জনাব খায়রুল আলম, যার ব্যালট নম্বর 10। ম্যারাডোনাও কিন্তু এরকম 10 নম্বর জার্সি পরে খেলার মাঠে নামতো এবং এরকম নাদুস নুদুসে ছিল। এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটি একসময় খুব মেধাবী ছাত্র এবং সাবেক ছাত্রলীগ নেতা, এবং যিনি স্বেচ্ছাসেবক লীগও
শ্রীপুরে নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন জনাব ইকবাল হোসেন, ব্যালট নম্বর 8। জনাব ইকবাল হোসেনকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময় অত্যন্ত মেধাবী ছাত্র এবং যিনি রাজশাহী আইন অনুষদ ছাত্রলীগে সেখানেও নেতৃত্ব দিয়েছেন এবং শ্রীপুর জেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মতিউর রহমানের সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব আশরাফ ফয়সালকে, যার ক্রমিক নম্বর 7 লাকি 7, আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি এককালের তুখোর ছাত্রনেতা, যিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসাবে তার দায়িত্ব পালন করেছেন। এইবারেও যিনি একজন আইনজীবী হিসাবে ইতিমধ্যে সিনিয়রদের স্নেহ করিয়েছেন এবং জুনিয়রদের কাছে একটি দৃষ্টান্ত হিসাবে রয়েছেন আশিক ইবনে মানিক, নাবিল, ক্রমিক নম্বর 6। আমি তাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি আল আমিন। এই নামটির সাথে আমাদের প্রত্যেকেরই একটি স্পর্শ এসে যায়, কারণ আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল আমিন নামই খ্যাতি লাভ করেছিলেন, বিশ্বাসী হয়েছিলেন। তিনিও কিন্তু আইনজীবীদের কাছে অত্যন্ত বিশ্বস্ত। যে আল আমিন আমাদের শ্রীপুর উপজেলার বাসিন্দা জনাব আল আমিন, ব্যালট নম্বর 5। আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি উত্তরা ইউনিভার্সিটির একসময় অত্যন্ত মেধাবী ছাত্র এবং যার পিতা একজন আদর্শ শিক্ষক ছিলেন। সেই আদর্শ শিক্ষকের আদর্শ পিতা একজন আদর্শ সন্তান, যিনি এই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন, আব্দুল্লাহ আল মামুন, ব্যালট নম্বর 3। আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বোন, যিনি যুব মহিলা লীগের শ্রীপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি মানুষের অধিকার আদায়ের জন্য, নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। সে আমাদের বিপ্লবী নেত্রী, মহিলা সম্পাদিকা পদে এই পরিষদ থেকে যিনি নির্বাচন করছেন, জিনাত ফেরদৌস রত্না, ব্যালট নম্বর 2। আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি ছাত্র জীবনে, স্কুল জীবনে, কলেজ জীবনে প্রত্যেকটি জায়গায় ভালো খেলোয়াড় হিসাবে সুনাম করিয়েছিলেন। ওই কলেজে পড়াকালীন সময়ে সবাই যাকে একজন ভালো খেলোয়াড় হিসাবে স্বীকৃতি দিয়েছিল, যাকে এই পরিষদ ক্রীড়া সম্পাদক পদে মনোনয়ন দান করেছে এবং আমাদের এই ভারের একজন সিনিয়র আইনজীবী, যিনি ভারের সেক্রেটারি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, গাজীপুরের জিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমার বন্ধু অ্যাডভোকেট আব্দুল মান্নান পাঠান সাহেবের যিনি জুনিয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন, জনাব সাইফুল ইসলাম উজ্জ্বল, ব্যালট নম্বর 2। নাম উজ্জ্বল, দেখতেও উজ্জ্বল, চেহারাও উজ্জ্বল। এরপরে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আমরা একটা আইনজীবী পরিবারই বলতে পারি। একসময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত মেধাবী ছাত্র ছিল এবং ছোটকাল থেকে যিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। স্কুল জীবনে, কলেজ জীবনে অনেক সংস্কৃতির উপর অনেক পুরস্কার লাভ করেছিলেন এবং যার সহধর্মিণী একজন বিজ্ঞ আইনজীবী।
সাংস্কৃতিক সম্পাদক পদে গোপাল সূত্রধর, ব্যালট নম্বর 2, তাকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক তুখোর ছাত্র নেতা, আজকে যেটা গাজীপুর মেট্রো থানা, যখন এটা পৌরসভা ছিল, যিনি সেখানে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হন নাই এবং তিনি উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে এখানে মেধাবী ছাত্র হিসাবে সেখানেও প্রমাণ রেখেছেন। সাবেক একজন মেধাবী ছাত্র নেতা, বর্তমানে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সোহেল রানা, অডিটর বোর্ডে ব্যালট নম্বর 2 আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। এরপর আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে অনার্স এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। এবং আপনাদের নিশ্চয়ই একটি জিনিস মনে আছে, এই যে কিছুদিন আগে বাণিজ্য মেলায় আমাদের এখানকার কিছু জুনিয়র আইনজীবীরা গিয়েছিল এবং যে কোনো কারণেই হোক পুলিশ তাদেরকে আটক করেছিল। আমি সেই সময় দেখেছি যে এই দুলাল হোসেন সেতু কিভাবে আমাকে এক প্রকার বাধ্যই করেছে বসে থেকে যে থানার ওসিকে নয় এসপিকে ফোন করাতে, ডিএসপিকে ফোন করাতে, এবং সে বারবার অন্তত 1.5 দিন সে আমার পিছনেই লেগেছিল। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই সে সময় সেখানে মামলা হয় নাই। এই যে আইনজীবীদের প্রতি তার যে দরদ, তার জুনিয়রদের প্রতি যে ভালোবাসা, তাকেই এই পরিষদ থেকে লাইব্রেরি সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে একটি বার তত উন্নত, তা সেই বারের লাইব্রেরি যত উন্নত, এই বারের লাইব্রেরিকে উন্নত করার মানসিকতা নিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। মোহাম্মদ দুলাল হোসেন সেতু, লাইব্রেরি সম্পাদক, ব্যালট নম্বর 1, আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এবার পরিচয় করিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, সেই পদটি হল কোষাধ্যক্ষ। এই কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেল যাকে মনোনীত করেছে, তার বাবা ছিলেন 71-এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্কুল জীবনে সে ছিল, হাই স্কুলে সে ছিল আমার সহপাঠী। এবং এখানে আপনারা জানেন যে আইন পেশার পাশাপাশি তিনি অনেকটি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জামিয়াতুল উলিজা ও হযরত সুমাইয়া মাদ্রাসার সভাপতি ও মোতোয়াল্লি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। এরকম সব লোকটি আমাদের কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেওয়া প্রয়োজন বিবেচনা করে এই বোর্ড একজন নিষ্ঠাবান, একজন নামাজি, সৎ লোক, ধর্মভীরু লোক এবং আইনজীবী হিসাবে যার কোনো ধরনের কলঙ্ক নেই, যার কোনো ধরনের বদনাম নাই, কোষাধ্যক্ষ পদে এই প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এস.এম. খালিদ মাহমুদ রাব্বি, ব্যালট নম্বর 1, আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। সহ সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি ছাত্র জীবনে ছাত্রলীগের একজন নিষ্ঠাবান কর্মী এবং নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই আইনজীবী সমিতিরও যিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সদস্য হিসাবে অত্যন্ত দক্ষতা, যোগ্যতার সহিত দায়িত্ব পালন করেছেন এবং মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরও তিনি দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করেছেন। জনাব কামরুল হাসান, সহ সাধারণ সম্পাদক, ব্যালট নম্বর 1, আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার
আপনাদের সামনে যার পরিচয়ের কোনো অবকাশ রাখে না, কারণ সে তার সততা পরিচয় দিয়েছে অনেক কম বয়সে। এই ঐতিহ্যবাহী ভাওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ, এই ভাওয়াল বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিল, যে কলেজের ছাত্র সংখ্যা 20,000-এরও অধিক। সেখানে তিনি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এইবারে আপনাদের সরাসরি ভোটে যাকে আপনারা সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে আমাদের এই বারে যিনি সেক্রেটারি নির্বাচিত হয়েছিল, আমাদের অত্যন্ত প্রিয় প্রিন্স, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি আবারও তার বিধিঘাতার বাক্যরাত কামনা করছি। তার মৃত্যুর পরে আমাদের বারের গঠনতন্ত্র অনুযায়ী যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে অল্প কিছুদিনের মধ্যেই তার যোগ্যতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল, সে বারিউল সিদ্দিক সাধারণ সম্পাদক পদে, যা ব্যালট নম্বর 1। আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপরে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যিনি এই মহৎ আইন পেশার পাশাপাশি একটি ল কলেজেও প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এই সমিতির কার্যকরী পরিষদের সদস্য হিসাবেও নির্বাচিত সদস্য হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত প্রিয় মুখ, একজন নির্জন ব্যক্তি, একজন সজ্জন ব্যক্তি, যার আচার আচরণ ব্যবহারে সকলেই মুগ্ধ, সিনিয়র জুনিয়র সকলেই মুগ্ধ। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, সহসভাপতি, ব্যালট নম্বর 2, যাকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনিও এই আইন পেশার পাশাপাশি প্রত্যেক সময়ে একজন ধর্মনিরু মানুষ হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পোড়াবাড়ি বাইতুল মামুর জামে মসজিদে যিনি সাধারণ মুসল্লিদের একজন নির্জন ব্যক্তি হিসাবে, সৎ মানুষ হিসাবে সভাপতির দায়িত্ব দেওয়ার পরে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং পোড়াবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ কমিটিরও সাধারণ সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন। এমনি একজন বিজ্ঞ আইনজীবী, তার পাশাপাশি যিনি মানব সেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছেন এই পরিষদের পক্ষ থেকে, যাকে সহসভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে, মোহাম্মদ বিনিমার ইসলাম সাইফুল, ব্যালট নম্বর 1। আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। পরিচয়ের শেষ প্রান্ত, যার পরিচয়ে কোনো অবকাশ রাখে না। এইবারে যিনি পরপর 3 বার সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, এইবারে অত্যন্ত দক্ষতার সহিত যিনি পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং যিনি একসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং আপনি জানেন যে আমাদের এই বারে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই অবস্থায় যিনি সবচেয়ে বেশি মুখ্য ভূমিকাটি পালন করেছেন তিনি আর কেউ নন, যাকে সাদা প্যানেলের পক্ষ থেকে সভাপতি হিসাবে মনোনয়ন দান করা হয়েছে। সভাপতি পদে জনাব বিজ্ঞ আইনজীবী জনাব রফিকুদ্দিন আহমেদ, আমি পরিচয় করে দিচ্ছি। আমি আবারও আপনাদের সকলের কাছে, আপনার সামনে চেহারাগুলি দেখছেন, নিষ্কলুষ নিষ্পাপ চরিত্রের অধিকারী এই সাদা প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা,
আপনাদের সকলের কাছে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের গাজীপুর বারের সম্মান রক্ষা করার জন্য, আইনজীবীদের প্রেস্টিজ রক্ষা করার জন্য আবারও সাদা প্যানেলে আগামী বৃহস্পতিবার আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।